পরামর্শ অনুসারে সাহিত্য অর্পণের প্রথম পরিচ্ছেদটা আমার সামান্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছিলাম। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সাহিত্য অর্পণের দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথমত দ্বিতীয় পরিচ্ছেদের নামটা হচ্ছে বাক্য স্বরূপ নিরূপণম। তোমরা হয়তো অনেকেই আমাদের সিলেবাসের মধ্যে খুব কম জায়গাতেই সাহিত্য অর্পণের 1-2টা পড়ানো হয়। সাধারণভাবে কাব্য প্রকাশের 1-2টাই সব জায়গাতে পাঠ্য। সাহিত্য অর্পণের 1-2টা সাধারণভাবে পড়ানো হয় না। যাই হোক, নেটের সিলেবাসে যখন রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। দ্বিতীয় পরিচ্ছেদটার নাম আবার বলছি বাক্য স্বরূপ নিরূপণম। তাহলে বাক্য স্বরূপ নিরূপণম তোমাদের শেয়ার করেছেন স্যার, দেখতেই পাচ্ছ। বাক্য স্বরূপ নিরূপণম একদম প্রথমেই যেটা মূল শব্দ সেটা হচ্ছে বাক্য। বাক্য, তার স্বরূপ এবং তার নিরূপণ, স্বরূপের নিরূপণ। তাহলে প্রথমে আসছে যে বাক্য কাকে বলে। তোমরা সবাই হয়তো জানো যে যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষাযুক্ত পদচ্চয় হচ্ছে বাক্য। বাক্য হতে গেলে কতগুলো পদচ্চয়, পদচ্চয় মানে পদসমাহার, কতগুলো পদের সমন্বয় থাকতে হবে, পদের সমাহার থাকতে হবে, পদচ্চয়। আর সেই পদগুলো কেমন হবে, সেই পদগুলোতে 3টে বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা যোগ্যতা এবং একটা আসক্তি। 3টি টেকনিক্যাল টার্ম, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। এই 3টে বৈশিষ্ট্যযুক্ত যে পদসমূহ, 2টি বা একাধিক যে পদ, সেই পদসমূহকেই বলা হচ্ছে বাক্য। তাহলে 3টে শর্ত, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। তার মধ্যে প্রথম শব্দটা হচ্ছে, ক্রমটা বললে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। দন্তেস্ব তয়ে তয়ে হস্যি, আসক্তি নয় কিন্তু, দন্তেস্ব কয়ে তয়ে হস্যি কিন্তু নয়, আসক্তি। আসক্তি মানে নৈকট্য সম্বন্ধ। প্রথমে যে শব্দটা আসছে যোগ্যতা। যোগ্যতা কি? সাহিত্য অর্পণকার বিশ্বনাথ বলছেন যে যোগ্যতা হচ্ছে পদার্থানাং পরস্পর সম্বন্ধে বাধা ভাব। পদার্থানাং মানে পদস্য বা পদয়, পদস্য বলা ভুল, পদয় অথবা পদানাং পরস্পর সম্বন্ধে যদি কোনো বাধা না আসে, অর্থাৎ পদসমূহের পরস্পর সম্বন্ধের অভাব, বাধার অভাব, পরস্পর সম্বন্ধ যাতে করে হবে তার বাধা অভাব। কাব্যপ্রকাশটা তোমরা হয়তো পড়েছো। কাব্যপ্রকাশে এই জায়গায় বলা হচ্ছে, 1 মিনিট, হ্যালো, কাব্যপ্রকাশে বলা হচ্ছে যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি বসাত বক্ষ্যমাণ স্বরূপানাং পদার্থানাং সমন্বয়ে তাৎপর্যার্থ বিশেষ বপু অপদার্থ সমূল্যস্যতি ইতি অভিতান্বয়বাদিনাং মতম। এখানে একটা অন্য প্রসঙ্গ আসছে। অভিতান্বয়বাদীর মত বলতে গিয়ে ওখানে বলছে কতগুলো পদের অর্থ পদার্থ, পদার্থগুলোর মধ্যে যদি পরস্পর অন্বয় করা হয়, সমন্বয় করা হয়, সেই সমন্বয় করতে যেন কোনো বাধা না সৃষ্টি হয়, সেটাই হচ্ছে যোগ্যতা। পদার্থানাং, পদার্থ মানে পদয় অর্থ বা পদানাং অর্থ, পদার্থ সমূহের পরস্পর সম্বন্ধে যাতে করে বাধার সৃষ্টি না হয়, সেটাই হচ্ছে তোমার যোগ্যতা। আরো পরিষ্কার করে বলতে গেলে দেখো, যে পদগুলো নিয়ে, কতগুলো পদ নিয়ে একটা বাক্য হচ্ছে, যে পদগুলো নিয়ে বাক্য হচ্ছে সেই পদগুলোর পাশাপাশি বসার
কি আদৌ ক্যাপাবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, সেটা আগে ভাবতে হবে। আমি বলছি যে লাঠি দিয়ে সাপ মারা হচ্ছে, লাঠি দিয়ে সাপ মারা হচ্ছে, ঠিক আছে। আমি কি লক্ষণটা বললাম যোগ্যতার, যে কতগুলো পদ নিয়ে একটা বাক্য হচ্ছে, লাঠি একটা পদ নিয়ে সাপ মারা হচ্ছে, তাহলে কতগুলো পদ নিয়ে একটা বাক্য হচ্ছে। সেই পরপর যে 5টা পদের যে পাশাপাশি বসার কি আদৌ কি যোগ্যতা বা ক্যাপাবিলিটি বা সামর্থ্য আছে কিনা, সেটা প্রথমে পরীক্ষা করে দেখতে হবে। আমরা পরীক্ষা করে দেখলাম, হ্যাঁ, একটা সম্পূর্ণ অর্থ আসছে যে লাঠি দিয়ে সাপ মারা হচ্ছে, এই 5টা পদ পরপর যোগ হলে, পরপর যদি পরস্পর যদি তাদেরকে সমন্বয় করা যায়, তাহলে একটা নির্দিষ্ট অর্থ আসছে, পাশাপাশি বসার তাদের যোগ্যতা বা সামর্থ্য রয়েছে। কিন্তু এটাই যদি বলি সাপ দিয়ে লাঠি মারছে, মানেটা কিন্তু আলাদা হয়ে যাবে। লাঠি দিয়ে সাপ মারছে আর সাপ দিয়ে লাঠি মারছে, দেখো শব্দগুলো শুধু চেঞ্জ করে দেন, লাঠির জায়গায় সাপ, সাপের জায়গায় লাঠি বলছি। যখনই বলছি লাঠি দিয়ে সাপ মারছে, অর্থ আসছে, কিন্তু এই 4টে লাঠি দিয়ে সাপ মারছে, এর মধ্যে 4টে পদের মধ্যে পরস্পর পাশাপাশি বসার সামর্থ্য রয়েছে। কিন্তু সেটাই যদি বলি সাপ দিয়ে লাঠি মারছে, পাশাপাশি বসছে, কিন্তু তাদের মধ্যে পাশাপাশি বসার যোগ্যতা নেই। অতএব পদ হতে গেলে প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা। তাদের মধ্যে কি থাকতে হবে, তাদের মধ্যে পরস্পর সম্বন্ধে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, পাশাপাশি বসার যোগ্যতা থাকে, সেটা প্রথমে আমাদেরকে দেখতে হবে। যোগ্যতা যদি না থাকে, দেখো এই যে উদাহরণ দিচ্ছে এখানে সাহিত্য অর্পণকার, বর্ণিনা সিঞ্চতি, এটাও তো বাক্য। বর্ণিনা সিঞ্চতি মানে আগুন দিয়ে গাছগুলোকে সেচন করা হচ্ছে, কি হওয়া উচিত? জলেন সিঞ্চতি হওয়া উচিত। জল দিয়ে সেচন করা হয় গাছ, আগুন দিয়ে কি গাছ সেচন করতে হলে গাছগুলো তো মরে যাবে। মানে আছে কিন্তু তাদের কোনো অর্থ নেই। বর্ণিনা সিঞ্চতি হলে কি হচ্ছে, পাশাপাশি বসার সামর্থ্য থাকছে না, বর্ণিনার সাথে সিঞ্চতির পাশাপাশি বসার কোনো সামর্থ্য থাকছে না। এগুলো কিন্তু বাক্য, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো যোগ্যতা নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে প্রতিটি পর্যবসানো বিরহ। প্রতিটি পর্যবসানো বিরহ মানে হচ্ছে কোন পদ শোনার পরে পরবর্তী পদ শোনার কি তোমার মনে কোনো জিজ্ঞাসা জাগছে? এই যদি জিজ্ঞাসা জাগে, একটা শব্দ বললাম যে রাজ্ঞ পুরুষ, রাজ্ঞ পুরুষ মানে রাজপুরুষ। আমি শুধু যদি বলি শুধু রাজ্ঞ, রাজার, তাহলে প্রশ্ন আসবে রাজার কি ছেলে মেয়ে ঘোড়া বাড়ি কি? আর যদি 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 বলি শুধু পুরুষ, তাহলে প্রশ্ন আসবে কার পুরুষ, আমার পুরুষ না তোমার পুরুষ না কার পুরুষ? তাহলে একটা শব্দ উচ্চারণের সাথে সাথে পরবর্তী শব্দ শোনার একটা কিউরিসিটি যাচ্ছে, আকাঙ্ক্ষা যাচ্ছে, জিজ্ঞাসা যাচ্ছে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে। এই যে দেখো লিখছে সাচ শ্রোতুর জিজ্ঞাসা স্বরূপ, যে শ্রোতা একটা শব্দ তার কানে প্রবেশ করার সাথে সাথে পরবর্তী শব্দটা শোনার তার কিউরিসিটি যাচ্ছে, ঠিক আছে। যদি আকাঙ্ক্ষা যুক্ত, যদি মানে আকাঙ্ক্ষা যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদচ্চয় না বলে, যোগ্যতা বললাম, আসক্তি বললাম, আকাঙ্ক্ষা বললাম না, নিরাকাঙ্ক্ষ যদি শব্দের বা পদের যদি বাক্যত্ব স্বীকার করা হয়, তাহলে কি হবে? গৌ, হস্তি, পুরুষ এগুলো বাক্য হয়ে যাবে। পরপর পরপর যোগ করেছি কতগুলো শব্দ, গৌ, পুরুষ, হস্তি। আমি খাবো, যাই, পদ। কিন্তু আমি ভাত খাবো, আমি বললে আমি কি সেটা প্রশ্ন আসছে, খাই বললে কি খাই এটা প্রশ্ন আসছে।
কিন্তু যদি কতগুলো পদ যদি আকাঙ্ক্ষা যদি না থাকে, শ্রোতার জানার যদি ইচ্ছা না থাকে একটা শব্দ শ্রবণার সাথে সাথে, তাহলে কি হবে? তাহলে যে কোনো শব্দ পাশাপাশি বসিয়ে দিলেই সেটা বাক্য হয়ে যাবে। আমি আজ বই খাবো, তাহলে আমি আজ বই খাবো, এটা কি মানে আছে? কোনো মানে নেই। পাশাপাশি শব্দ বা গৌ অশ্ব পুরুষ হস্তি পাশাপাশি বসিয়ে দিলাম চারটে পদ, তাহলে বাক্য হয়ে যাক। বাক্য হয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা নেই মনে করো, তাহলে যে কোনো পদই বাক্য হয়ে যাবে। যাতে করে যে কোনো পদ বাক্য না হয় সেই জন্য এই আকাঙ্ক্ষা পদটা দেয়া হচ্ছে। আর আসক্তি মানে হচ্ছে বুদ্ধির অবিচ্ছেদ, নৈকট্য। আজ বলছি আমি, 1 ঘন্টা বললাম কলকাতা, আরো 20 মিনিট পরে বললাম যাই, এটা হবে না, মানে আসবে না। এক নিঃশ্বাসে অব্যবহিত ভাবে উচ্চারণ করতে হবে, আমি ভাত খাবো, তাহলে হবে। আমি এখন বললাম আমি, 10 মিনিট পরে বললাম ভাত, 20 মিনিট পরে বলছি খাবো, অর্থ আসবে না। অতএব যোগ্যতা মানে সামর্থ্য আছে না নেই, ঠিক আছে, আকাঙ্ক্ষা যোগ্যতা যদি না থাকে তাহলে বন্যিনা সিঞ্চতি, এটাও বাক্য হয়ে যাবে। আগুন দ্বারা জলকে গাছকে সেচন করা হচ্ছে, এটাও একটা বাক্য হয়ে যাবে। যদি আকাঙ্ক্ষা পদটা না থাকে তাহলে কি হবে? যে কোনো পদ পাশাপাশি করে বসিয়ে দাও, মানে দরকার নেই, কিছুই দরকার নেই, জিজ্ঞাসা দরকার নেই, তাহলে সেটাও বাক্য হয়ে যাবে। গৌ পুরুষ হস্তি, আমি বই যাই খাবো, এগুলো একটা বাক্য হয়ে যাবে যদি আকাঙ্ক্ষা পদটা না থাকে। আর আসক্তি মানে বুদ্ধির অবিচ্ছেদ, মানে আজ একটা কথা বললাম, কাল আর একটা কথা বললাম, পরশু আর একটা কথা বললাম, পদ করলাম, তাহলে বাক্য হবে না? বাক্য হবে না। এক নিঃশ্বাসে অব্যবহিত ভাবে উচ্চারণ করতে হবে, তবেই সেটা বাক্য হবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে বাক্য পদের হচ্ছে মহাবাক্য। মহাবাক্য কি? মহাবাক্য হচ্ছে বাক্যচ্চয় মহাবাক্যম, কতগুলো পদ দিয়ে একটা বাক্য, সেই পদের জন্য 3টে শর্ত লাগবে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। মহাবাক্য হতে গেলে কি লাগবে? পদ দিয়ে বাক্য, বাক্য দিয়ে মহাবাক্য, একাধিক বাক্য দিয়ে হচ্ছে মহাবাক্য। কিন্তু মাথায় রাখতে হবে সেখানেও যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি লাগবে। বাক্যগুলো, যে বাক্যগুলো দিয়ে মহাবাক্য হচ্ছে, সেই বাক্যগুলোকে অবশ্যই, সেই বাক্যগুলোর মধ্যে অবশ্যই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি থাকতে হবে, ঠিক আছে? তাহলে মহাবাক্য মানে হলো বাক্যচ্চয় মহাবাক্যম, তার মধ্যে কি যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি থাকতে হবে? ইয়েস, তার মধ্যে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি থাকতে হবে। তাহলে আর একটু পরে বললে এটা ভালো হতো। তাহলে বাক্য হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তিযুক্ত পদচ্চয়। বাক্য 2 প্রকার, একটা হচ্ছে বাক্য এমনি বাক্য, সাধারণ বাক্য, লৌকিক বাক্য, আরেকটা হচ্ছে মহাবাক্য। মহাবাক্যতে কি? মহাবাক্যটা হচ্ছে বাক্যচ্চয়, আরো ভালো করে বললে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি যুক্তানাম বাক্যানাম সমুচ্চয় মহাবাক্য। মহাবাক্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি যুক্ত বাক্যগুলোর মধ্যে সমাহার থাকতে হবে, তবে সেটা মহাবাক্য হবে, ঠিক আছে? বেদান্তে আমরা মহাবাক্য পড়েছি, তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্য পড়েছি। সাহিত্যের মধ্যে বাক্য বলতে যে কোনো বাক্য, যেমন শূন্যম বাসগৃহম, শূন্যম বাসগৃহম ইত্যাদি, এই শ্লোকটা হচ্ছে একটা বাক্য, পূর্ণ অর্থ রয়েছে। বাক্যতে গেলে কি লাগে? পূর্ণ অর্থ লাগবে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই 3টে পদই লাগবে, তবে সেটা বাক্য হবে, ঠিক আছে? যেমন উদাহরণ দিচ্ছে, প্রশ্ন হবে হয়তো, বাক্যের উদাহরণ সাহিত্য দর্পণ কি দিয়েছেন? শূন্যম বাসগৃহম ইতি, ঠিক আছে? এরপরে হচ্ছে মহাবাক্যের উদাহরণ কি? মহাবাক্যের উদাহরণ দিতে গিয়ে বলছে রামায়ণ, মহাভারত, রঘুবংশাদি, ঠিক আছে? তাহলে মহাবাক্যটা কি বললাম?
মহাবাক্য হচ্ছে বাক্যচ্ছয় মহাবাক্য। উচ্চয়, বাক্যযুক্ত উচ্চয় মানে সমুচ্চয় হচ্ছে মহাবাক্য। তার মধ্যে অবশ্যই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি যুক্ত পদসমূহের সমুচ্চয় হলে তখন তাকে মহাবাক্য বলতে হবে। ঠিক আছে, এবারে এর উদাহরণ দিচ্ছে যে ওখানে বলছে যে বাক্য ইত্থম, ওখানে যে মূলে বলা আছে যে ইত্থম বাক্যম দ্বিধামতম, এই বাক্যটা দুই প্রকার। ইত্থম ইতি বাক্যত্বেন মহাবাক্যত্বেন চ, এই লাইনটা কোথাকার প্রশ্ন এখানে দেওয়া নেই, মাথায় রাখবে। এই যে বাক্যের ভেদ বলতে দেওয়া আছে, ইত্থম বাক্যং দ্বিধামতম, ইত্থম ইতি বাক্যত্বেন মহাবাক্যত্বেন চ, এইভাবে বাক্য দুই প্রকার, একটা বাক্যরূপে, একটা মহাবাক্য রূপে। বাক্যরূপের উদাহরণ কি? শূন্যম বাসগৃহম ইতি। মহাবাক্যের উদাহরণ কি? মহাবাক্যের উদাহরণ হচ্ছে রামায়ণ, মহাভারত, পুরাণাদি হচ্ছে মহাবাক্য। ঠিক আছে, তোমার এই যে যে বাক্যটার উদাহরণ দেওয়া হচ্ছে শূন্যম বাসগৃহম, এটা একদম যদুসম্ভব রসগঙ্গাধরে রয়েছে এই উদাহরণটা উত্তম কাব্যের উদাহরণ রূপে। শূন্যম বাসগৃহম বিলক্ষ্য, এরকম একটা শ্লোক রয়েছে। সেখানে শৃঙ্গর রসাত্মক এই শ্লোকটা কাব্যের উদাহরণ রূপে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। অতএব যেহেতু একটা বাক্য শূন্যম বাসগৃহম বিলক্ষ্য, অতএব এটা সাধারণ বাক্য। আর রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতিতে অসংখ্য বাক্য রয়েছে। রামায়ণ, মহাভারত, পুরাণ, রঘুবংশ প্রভৃতি যে আমাদের মহাকাব্যগুলো রয়েছে, সেই মহাকাব্যে একাধিক বাক্য রয়েছে। মহাবাক্য কি? বাক্যচ্ছয় মহাবাক্য, অনেক বাক্যের সমাহার হচ্ছে মহাবাক্য, যে বাক্যগুলো আবার আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে রামায়ণ, মহাভারত, পুরাণাদি, রঘুবংশাদি গ্রন্থে, মহাকাব্যগুলোতে বা আর্ষ মহাকাব্যগুলোতে একাধিক বাক্য রয়েছে, সেই বাক্যগুলো কিন্তু পরস্পরের সাথে বিচ্ছিন্ন কিন্তু নয়, তাদের মধ্যে আকাঙ্ক্ষা, যোগ্যতা কিন্তু আসক্তি রয়েছে। অতএব মহাবাক্য এগুলো। যদি রামায়ণ, মহাভারত, পুরাণ, রঘুবংশাদি গ্রন্থে বাক্যগুলোর মধ্যে বাক্যগুলো যদি পরস্পর আকাঙ্ক্ষাদি যুক্ত না হতো, সমন্বয় যুক্ত না হতো, পরস্পর যদি বিচ্ছিন্ন হতো, তাহলে সেটা কিন্তু মহাবাক্য হতো না। মহাবাক্য হতে গেলে পরস্পর বিচ্ছিন্ন হলে চলবে না, বাক্যগুলোর মধ্যে পরস্পর বিচ্ছিন্ন হলে চলবে না, বাক্যগুলোর মধ্যে পরস্পর আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই তিনটে ধর্মের বর্তমানত্ব থাকতে হবে। এই হচ্ছে একটা বিষয়। নেক্সট হচ্ছে এরপরে, যেহেতু বাক্য চলে এলো, মহাবাক্য চলে এলো, সবকিছুর মূল কি? পদ। সবকিছুর মূল হচ্ছে পদ। পদ না হলে বাক্য হবে না, বাক্য না হলে মহাবাক্য হবে না। আর পদ কি করে তৈরি হবে? কতগুলো বর্ণ দিয়ে পদ তৈরি হবে। জাস্ট মিনিট, এক মিনিট। হ্যাঁ, সবকিছুর মূলে কিন্তু দেখো পদ। পদ কি? পদ হতে গেলে কি লাগবে? সাধারণ বুদ্ধিতে কতগুলো বর্ণ লাগবে, দুই বা ততোধিক একাধিক বর্ণ লাগবে। পদের লক্ষণ কি বলছে? পদম বর্ণা, বর্ণা পদম। ঠিক আছে, বর্ণ পদে কিন্তু বহু বচন প্রয়োগ করা আছে। পদ হতে গেলে সেগুলো বর্ণ হতে হবে। কেমন বর্ণ হতে হবে? প্রয়োগ, অনর্হ, অনন্বিত, একার্থবোধক।
এগুলো হচ্ছে বর্ণের বিশেষণ, অর্থাৎ প্রয়োগার্হ হতে হবে, প্রয়োগ যোগ্যতা থাকতে হবে, বর্ণগুলোর মধ্যে প্রয়োগ যোগ্যতা থাকতে হবে। এক। 2 নাম্বার, তাদের মধ্যে পরস্পর অন্যয় থাকলে চলবে না। বর্ণগুলোর দিয়ে তো পদ হয়, পদগুলোর কিন্তু প্রয়োগের যোগ্যতা ক্ষমতা থাকতে হবে। এক। 2 নাম্বার, যে পদগুলো দিয়ে যে বর্ণগুলো দিয়ে পদ হচ্ছে সেই বর্ণগুলোর মধ্যে কোনো অন্যয় থাকবে না। আর 3 নাম্বার, যে বর্ণগুলো দিয়ে একটা পদ হচ্ছে তার মধ্যে একটা অর্থযোগ্যতা থাকবে। ঠিক আছে, একার্থ বোধকতা থাকবে। তাহলে 3টে ধর্ম হলে তখন তাকে আমরা পদ বলতে পারবো। কি কি পদ হতে গেলে? এক, প্রয়োগ যোগ্যতা থাকতে হবে। প্রয়োগ যোগ্যতা মানে কি? মনে করো তোমার যে কোনো মূল শব্দ, যাকে আমরা প্রাতিপদিক বলি, প্রাতিপদিকের সাথে সুখ বিভক্তি বা ধাতুর উত্তর, সব প্রাতিপদিকের উত্তর সুখ, সুখ বিভক্তি, আর ধাতুর উত্তর 3 বিভক্তি যোগ করে তো পদ হয়, সুখ তিঙন্তম পদম। সেই অনেকগুলো পদ দিয়ে আবার পদ সুখ তিঙন্তম পদম হচ্ছে, সেই যে সুখ তিং হচ্ছে সেগুলো আবার কতগুলো বর্ণের সমাহার। যেমন নর একটা শব্দ, তাহলে নরম বা নরেন বা নরাভ্যাম এগুলো পদ। আমরা এই যে পদগুলো তৈরি করছি তার মূল কি? তার মূল হচ্ছে প্রাতিপদিক। এবং সেই প্রাতিপদিকটা যখন বিভক্তি যুক্ত হচ্ছে, সেই প্রাতিপদিকগুলো যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন বাক্যে পরিণত হচ্ছে। তাহলে বাক্যে পরিণত হয় যে বলে বাক্যের প্রয়োগধর্মিতা থাকতে হবে। বর্ণগুলোর মধ্যে যে কোনো বর্ণ পদ হবে না, যে কোনো বর্ণ পাশাপাশি বসিয়ে দিলেই পদ হবে না, সেগুলো বাক্যে প্রয়োগযোগ্যতা থাকতে হবে। সেই বর্ণগুলোই পদ হবে যে বর্ণগুলোর বাক্যে প্রয়োগযোগ্যতা থাকতে হবে। এক। 2 নাম্বার, সেগুলোর মধ্যে অনন্যয় ধর্ম থাকতে হবে, অনন্বিতা থাকতে হবে। তাদের মধ্যে অন্যয় করা যাবে, সমন্বয় করা যাবে, এমন হলে কিন্তু সেগুলো আর সেই বর্ণগুলো পদ হবে না। ঠিক আছে? আর আরেকটা বৈশিষ্ট্য কি? একার্থ বোধকতা থাকতে হবে, একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে, একার্থ বোধকতা থাকতে হবে। অর্থাৎ পদ হতে গেলে কতগুলো বর্ণ হলেই চলবে না, একটা বর্ণ হলেও পদ হতে পারে। একার্থ বোধকতা, একটা অর্থ থাকতে হবে। ঠিক আছে? যেমন ধরো অশ্ব, 2টি পদ, দুটো পদ দিয়ে একটা, দুটো বর্ণ দিয়ে একটা পদ হচ্ছে, কিন্তু অশ্ব স্ব তালবস্যে বয়ে পরে যদি অ লিখি সেটা কিন্তু আবার হবে না। কারণ কেন হবে না? তার কারণ হচ্ছে ওর অর্থবোধকতা আসছে না। অতএব পদ হতে গেলে 3টে শর্ত ফুলফিল করতে হবে। এক, প্রয়োগ যোগ্যতা থাকতে, প্রয়োগ আরহা মানে প্রয়োগ যোগ্যতা থাকতে হবে। 2, তাদের মধ্যে পরস্পর পদগুলো বর্ণগুলোর মধ্যে অন্যায় হওয়া চলবে না। যদি বর্ণগুলোর মধ্যে অন্যায় হয়ে যায় তাহলে সেগুলো বাক্য এবং মহাবাক্য হয়ে যাবে, পদ আর হবে না। যদি দ্বিতীয় শর্তটা যেটা অনন্যয়, অন্যায় হওয়া চলবে না, অন্যায় যোগ্যতার অভাব থাকতে হবে। যদি অন্যায় হয়ে যায় বর্ণগুলোর মধ্যে তাহলে কি হবে? বর্ণগুলোর মধ্যে অন্যায় হয়ে গেলে সেগুলো পদ হয়ে যাবে, পদ হয়ে গেলে বাক্য হয়ে যাবে, বাক্য হয়ে গেলে মহাবাক্য হয়ে যাবে। সেই জন্য বলছে যে তোমার একার্থবোধকতা থাকতে হবে, একটা নির্দিষ্ট অর্থবোধকতা থাকতে হবে বর্ণগুলোর মধ্যে। ঠিক আছে? আর দেখো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এখানে বলছে বর্ণা পদম, বর্ণপদের বহুবচন প্রয়োগ করা আছে। তাহলে এখানে কেন বহুবচন প্রয়োগ করা হলো? এখানে কিন্তু বহুবচন, কিন্তু নরশব্দের বহুবচন নরা, বর্ণ শব্দের বহুবচন বহুবচনা, এটা কিন্তু বিশ্বনাথের অভিপ্রেত নয়।
এটা বর্ণা পদের দ্বারা বহুবচন বোঝানো তার কিন্তু উদ্দেশ্য নয়। একটা বর্ণেরও কিন্তু পদত্ব হতে পারে। কই, তু, ঠিক আছে, হি, এই যে অব্যয়গুলো, এগুলো তো একটা পদ বা দুটো পদ। এগুলোরও কিন্তু একটা পদ বা দুটো পদ, এইগুলোরও কিন্তু যদি অর্থ থাকে তাহলেও কিন্তু সেগুলো পদ হতে পারে। তাহলে বর্ণা পদের অর্থ বহুবচন প্রয়োগ করা হলো অন্য কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য কিন্তু করা হয়নি। কিসের জন্য করা হয়েছে বহুবচন প্রয়োগ করা হলো? বর্ণাহা পদম। কেন বহুবচন প্রয়োগ করা হলো? ওইখানে বহুবচন প্রয়োগ করার জন্য কিন্তু বহুবচন কেবলমাত্র বহুবচনেরই পদত্ব হয় এটা কিন্তু নয়, একটি বা দুটো বর্ণেরও কিন্তু পদত্ব হতে পারে। অতএব একটি বা দুটো বর্ণের পদত্ব হয় না এইটা বোঝানোর জন্য এখানে বর্ণা পদটাকে বোঝানো হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে পদ হতে গেলে কি লাগছে? কতগুলো বর্ণ লাগছে, সেই বর্ণগুলোর মধ্যে প্রকাশ্য যোগ্যতা থাকতে হবে। সেই বর্ণগুলোর মধ্যে পরস্পর অন্যয় হলে চলবে না, অন্যয় হলে মহা সমস্যা, বাক্য এবং মহাবাক্যতে প্রতীতি হয়ে যাবে। আর একটা অর্থ, একটি অন্তত অর্থবোধকতা থাকতে হবে, ঠিক আছে, এবং সেটা আকাঙ্ক্ষা যুক্ত হতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর বহুবচন কিন্তু এখানে বিশ্বনাথ কবিরাজের বিবক্ষিত নয়, গ্রন্থকারের উদ্দেশ্য নয়। একমাত্র যে বহুবচন যুক্ত বর্ণেরই পদ হবে এমন নয়, একটি বা দুটি বর্ণেরও পদত্ব স্বীকার করা যায়, ঠিক আছে। আচ্ছা, এইটুকু যেটুকু বললাম সেইটুকু নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? কারণ পরের অংশটা একটু আলাদা। পদ, পদ থেকে বাক্য, বাক্য থেকে মহাবাক্য, মহাবাক্যের উদাহরণ, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন নেই। এরপরে হচ্ছে শব্দ শক্তি। আমরা জানি যে বাক্য হতে গেলে, প্রথমেই তো বললাম, বাক্য হতে গেলে শব্দ অর্থ অবশ্যই থাকতে হবে। শব্দার্থও কাব্যম বা শব্দার্থও সহিতও কাব্যম। এই যে বাক্যের মধ্যে, কাব্যের মধ্যে কি থাকে? শব্দ এবং অর্থ থাকে। এই শব্দ কয় প্রকার, এই অর্থ কয় প্রকার, এই হচ্ছে প্রশ্ন। বলতে শব্দ হচ্ছে তিন প্রকার, অর্থ হচ্ছে তিন প্রকার। শব্দ তিন প্রকার কি কি? বাচক, লাক্ষণিক এবং ব্যঞ্জক, এই তিন প্রকার হচ্ছে শব্দ। অর্থ কয় প্রকার? অর্থও তিন প্রকার, বাচ্য, লক্ষ্যীয় এবং ব্যঙ্গ্য। মাথায় রাখবে, বয়ে জফলা, ওয় গয়ে জফলা। তাহলে হচ্ছে বিশ্বনাথের মতে বলো বা মম্মটের মতে বলো, শব্দও তিন প্রকার, অর্থও তিন প্রকার। শব্দ তিন প্রকার কি কি? বাচক, লাক্ষণিক এবং ব্যঞ্জক। অর্থ তিন প্রকার কি কি? বাচ্য, লক্ষ্যীয়, ল কয় মদনস্য জফলা, এবং ব্যঙ্গ, বয় জফলা উময় গয়ে জফলা, ঠিক আছে। এবং এই যে বাচ্য, লক্ষ্য, ব্যঙ্গ বলছি, বাচক থেকে বাচ্য, লাক্ষণিক থেকে লক্ষ্যীয়, আর ব্যঞ্জক থেকে ব্যঙ্গ্য। তাহলে বাচ্য অর্থের বোধ কিভাবে হয়? বাচক থেকে কি করে বাচ্য অর্থের বোধ হয়? বলছে একটা শক্তি রয়েছে, একটা অদৃশ্য শক্তি রয়েছে। সেই অদৃশ্য শক্তির দ্বারা বাচক শব্দ থেকে বাচ্য অর্থের বোধ হয়, লক্ষণা নামক শক্তির দ্বারায় লাক্ষণিক থেকে লক্ষ্য অর্থের বোধ হয়, এবং ব্যঞ্জনা নামক শক্তির দ্বারা ব্যঞ্জক থেকে ব্যঙ্গার্থের বোধ হয়। তাহলে তিনটে শব্দ, তিনটে অর্থ, তিনটে বৃত্তি। যখন বাচ্য অর্থ পাচ্ছি, কোন বৃত্তির দ্বারা, কোন শক্তির দ্বারা? অভিধার শক্তির দ্বারা। যখন লক্ষ্য অর্থ পাচ্ছি, সেটা লক্ষণা নামক শক্তির দ্বারা। আর ব্যঙ্গ অর্থ যে কোথায় পাচ্ছি? ব্যঞ্জনা নামক শক্তির দ্বারা ব্যঙ্গ অর্থ কিন্তু আমরা পাচ্ছি।
ঠিক আছে? তাহলে বাচ্য অর্থ অভিধয়া বোধ্য, দেখো মূলটা দেখো তোমাদের নোটটা। বাচ্য অর্থের বোধ হয় অভিধার দ্বারা, লক্ষ্য অর্থের বোধ হয় লক্ষণার দ্বারা, ব্যঙ্গ অর্থের বোধ হয় ব্যঞ্জনার দ্বারা। শ্লোকটা দেখো, বাচ্য অর্থ অভিধয়া বোধ্য আর লক্ষণায়া লক্ষ্যও মাতা। লক্ষণার দ্বারা লক্ষ্য অর্থের বোধ হয়, অভিধার দ্বারা বাচ্য অর্থের বোধ হয়, ঠিক আছে? আর ব্যঞ্জনার দ্বারা ব্যঙ্গ অর্থের বোধ। দ্বিতীয় লাইনে ব্যঙ্গ ব্যঞ্জনায়া তাস্যু তিস্র শব্দস্য শক্তয়। অতএব এই তিনটে মিলে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তাহলে শব্দ তিনটি, অর্থ তিনটি, শক্তি তিনটি। ঠিক আছে? প্রথম শক্তির নাম হচ্ছে শব্দস্য শক্তয়। অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এই তিনটে হচ্ছে শব্দের শক্তি, অর্থের শক্তি নয়। শব্দের শক্তির নাম হচ্ছে লক্ষণা। অর্থাৎ অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এই তিনটে কিসের শক্তি? এই তিনটে হচ্ছে শব্দের শক্তি, অর্থেরও শক্তি নয়, বাক্যার্থেরও শক্তি নয়। একমাত্র হচ্ছে শব্দের শক্তির নাম হচ্ছে তোমার অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। ঠিক আছে? একমাত্র, আবার বলছি, একমাত্র তোমার শব্দের শক্তি তিনটে, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা হচ্ছে শব্দের শক্তি। ঠিক আছে? এবার প্রথম যে শব্দের শক্তি তার নাম হচ্ছে অভিধা। অভিধা কাকে বলে? সংকেতিতস্য অর্থস্য বোধনাদ অগ্রিমা অভিধা। প্রথম অগ্রিম শক্তির নাম অভিধা। অগ্রিম শক্তির নাম হচ্ছে অভিধা। সেটা কি বোঝায়? সংকেতিত অর্থের বোঝানোর নামই হচ্ছে অভিধা। সংকেতিত অর্থের বোঝানোর নাম হচ্ছে অভিধা। সংকেতিত অর্থ যার দ্বারা বোঝানো হয় তার নাম হচ্ছে অভিধা। এবং সেটা আরো ভালো করে বললে, সাক্ষাৎ সংকেতিত অর্থের বোধ যার দ্বারা হয়, সাক্ষাৎ সংকেতিত অর্থের বোধ যার দ্বারা হয় তার নাম হচ্ছে অভিধা। সাক্ষাৎ সংকেতিত মানে, সংকেত মানে কি এটা প্রথমে জানা দরকার। সংকেত মানে কি? দেখো, সংকেত বলো, শক্তি বলো, বৃত্তি বলো, সব একই জিনিস। সংকেত মানে যে একটা পদ থেকে, একটা শব্দ থেকে একটা অর্থের বোধ হয়। অস্মাৎ পদাৎ অয়মর্থ বোদ্ধব্য ইতি ঈশ্বরেচ্ছা শক্তি। যেটাই শক্তি সেটাই বৃত্তি, সেটাই কম বেশি হচ্ছে সংকেত। সংকেত জিনিসটা কি হচ্ছে? শব্দ অর্থের মধ্যে শাশ্বত একটা সম্বন্ধ রয়েছে। শব্দার্থের মধ্যে যে শাশ্বত সম্বন্ধ রয়েছে, যে সম্বন্ধটা যুগ যুগ ধরে চলে আসছে। দেখো, গলকম্বল বিশিষ্ট একটা প্রাণী বললেই গরুর বোধ হয়, গরু বললেই আমার কাছে গলকম্বল বিশিষ্ট একটা প্রাণীর বোধ হচ্ছে। তাহলে এই গৌ শব্দ আর গলকম্বল বিশিষ্ট প্রাণী, এই যে অর্থ, দুটোর মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধটা কেমন সম্বন্ধ? সাক্ষাৎ সম্বন্ধ। সাক্ষাৎ সম্বন্ধ মানে অব্যবহিত সম্বন্ধ। শব্দ অর্থের মধ্যে একটা শাশ্বত অব্যবহিত সম্বন্ধ রয়েছে। ঠিক আছে? সেটাই হচ্ছে সংকেত। তাহলে সাক্ষাৎ সংকেতিত অর্থকে বোঝাবে যে শক্তি, তার নাম হচ্ছে অভিধা। অর্থাৎ অভিধা নামক শক্তির দ্বারা সংকেতের সাহায্য নিয়ে অভিধা শব্দ থেকে অর্থের বোধ ঘটায়। ঠিক আছে? অনাদিকাল থেকে কোনো একটা বিশেষ শব্দ উচ্চারণ করলে বিশেষ একটা অর্থের বোধ হয়। নৈয়ায়িকরা বলবেন, এই যে একটা শব্দ থেকে একটা অর্থ পাচ্ছি, এইটা হচ্ছে তোমার ঈশ্বরেচ্ছা। ঈশ্বরেচ্ছাটাই হচ্ছে সংকেত। ঠিক আছে? আর আলংকারিকরা বলবে, না না, সংকেতটাই হচ্ছে আসল। সংকেতের দ্বারা অনাদিকাল থেকে কোনো একটা বিশেষ শব্দ উচ্চারণ করলে বিশেষ অর্থের বোধ হয়। বিশ্বনাথের মতে এটাই হচ্ছে সংকেত।
এবং এই যে সংকেতটা, সংকেতিত অর্থের বোধ তিন প্রকারে হয়ে থাকে। সাহিত্য দর্পণকার বলছেন যে সংকেতিত অর্থের বোধ কিভাবে হতে পারে? তিন ভাবে হতে পারে। এক, বৃদ্ধ ব্যবহারের মাধ্যমে হতে পারে। দুই, তোমার প্রসিদ্ধ পদের সমবিব্যহারের দ্বারা হতে পারে। আর তিন, আপ্তোপদেশের দ্বারা হতে পারে। তিনটি ভাবে তোমার সংকেতিত অর্থের বোধ তিন প্রকারে সম্ভব হয়। এক, তোমার বৃদ্ধ ব্যবহার, উত্তম বৃদ্ধ এবং মধ্যম বৃদ্ধের কাজ দেখে শিশুটা গরু বললে গরুটাকে নিয়ে আসছে, গাম নয় অশ্ব মানয়, গাম নয় বলবার সাথে সাথে বড় দাদাকে দেখছে, বাবা অর্ডার করলো, বাবা মুখ দিয়ে বলল গাং নয়, সঙ্গে সঙ্গে বড় দাদা এরকম গলকম্বল বিশিষ্ট প্রাণীকে টানতে টানতে নিয়ে চলে গেল। আর অশ্ব মানয় এটা বলার সাথে সাথে দাদা ওই অন্য একটা প্রাণীকে টানতে টানতে নিয়ে চলে এলো। এইভাবে অন্যয় ব্যতিরেকের দ্বারা তারা এবং এই বৃদ্ধ ব্যবহারের দ্বারা তারা কি করে অর্থের বোধ তাদের সম্ভব হয়। সংকেতিত অর্থের বোধের প্রথম শর্ত হচ্ছে বৃদ্ধ ব্যবহার, উত্তম বৃদ্ধ, মধ্যম বৃদ্ধ এবং একটা শিশু। শিশু উত্তম বৃদ্ধ এবং অধম বৃদ্ধকে দেখে আর একটা শব্দ থেকে একটা অর্থের প্রতিটি তারা করতে পারে। 2 নাম্বার, প্রসিদ্ধ পদ সমবিহার। দেখো, মধুকর মানে মৌমাছি, মধুকর মানে ভ্রমর। এই যে প্রসিদ্ধ পদের মধুনি প্রভিন্ন কমলোদরে মধুনি মধুকর পিবতি, মধুকর মধু পান করছে। এবারে এই মধুকর মানে ভ্রমর, এটাই প্রসিদ্ধ ব্যবহার, এটাই হচ্ছে রূঢ়ি। এই যে মধুনি মধুকর মধুনি পিবতি, মধুকর মধু পান করছে, এটা এখানে মধুকর মানে কিন্তু ভ্রমর। ঠিক আছে? অতএব প্রসিদ্ধ পদের সমবিহার হলে তখন তাকে আমরা তিনটে শর্তের মধ্যে একটা হলো বৃদ্ধ ব্যবহার, যার মাধ্যমে আমাদের সংকেত গ্রহের বোধ হয়। 2 নম্বর হচ্ছে প্রসিদ্ধ ব্যবহার সমবিহার। আর 3 নম্বর হচ্ছে আপ্তোপদেশ। আপ্ত ব্যক্তি, আপ্ত মানে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সাদি দোষ শূন্য, যে সেই হচ্ছে তোমার আপ্ত। আর আপ্ত ব্যক্তির উপদেশটাই হচ্ছে তোমার শব্দ। ঠিক, আত্মোপদেশ ও শব্দ। তাহলে সংকেত গ্রহ কি প্রকারে হতে পারে? বিশ্বনাথ কবিরাজ বলছেন সাহিত্য দর্পণে 3 প্রকারে হতে পারে। 1, বৃদ্ধ ব্যবহারের মাধ্যমে হতে পারে। 2, প্রসিদ্ধ পদের সমবিহারের দ্বারা হতে পারে। আর 3, আপ্তোপদেশের দ্বারা হতে পারে। আচ্ছা, এরপরে বলছে এই যে সংকেত, সংকেত মানে কি বললাম? সম্বন্ধ। কার সাথে কার সম্বন্ধ? শব্দ এবং অর্থের মধ্যে একটা সম্বন্ধকে আমরা সংকেত বলছি, এবং সেটা শাশ্বত কাল ধরে এই সম্বন্ধটা চলে আসছে। বলছে এই সংকেত কোথায় গৃহীত হবে? এই যে সংকেতটা কোথায় গৃহীত হবে? সংকেত কুত্র গৃহ্যতে, বলছে এখানে দুটো মত আছে। আলংকারিকদের বা বৈয়াকরণদের একটা মত রয়েছে, আর মীমাংসকদের একটা মত রয়েছে। যারা মীমাংসক তারা বলবে সংকেত শুধু জাতিতেই আছে। আর যারা বৈয়াকরণ তারা বলবেন সংকেত জাতিতে থাকতে পারে, গুণে থাকতে পারে, ক্রিয়াতে থাকতে পারে, এবং যদিচ্ছাবাচক শব্দে থাকতে পারে সংকেত। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে? সংকেত কোথায় থাকে? সংকেত ও গৃহ্যতে জাত, কাদের মত? মীমাংসকদের মত। আর কোথায়? গুণ দ্রব্য ক্রিয়া সূচক, গুণেতে থাকতে পারে, দ্রব্যতে থাকতে পারে, এবং ক্রিয়াতে থাকতে পারে, সংকেতটা গৃহীত হয়। মীমাংসকরা বলছে সংকেতটা শুধুমাত্র কোথায় থাকবে? জাতি গুণ দ্রব্যতে থাকবে, জাতি গুণ ক্রিয়া দ্রব্যতে থাকবে। আর যারা মীমাংসক বলছে শুধুমাত্র জাতিতেই থাকবে, অন্য কোথাও থাকবে না।
ঠিক আছে। এরপরে এই নিয়ে বিশ্ব সাহিত্য অর্পণে কাব্য প্রকাশে অনেক আলোচনা রয়েছে। সংকেতিত চতুর্ভেদ জাত্যাদি জাতিরেব বা জাত্যাদি, জাতি, গুণ, ক্রিয়া, যদৃচ্ছবাচক শব্দ, এই চারটে। আর সংকেত মীমাংসকরা হচ্ছে শক্তিবাদী, আর হচ্ছে আলংকারিকরা হচ্ছেন তোমার উপাধিবাদী বা জাতি, গুণ, ক্রিয়া, যদৃচ্ছবাচক শব্দবাদী বা জাত্যাদিবাদী। জাতি মানে কি? মানুষের মনুষ্যত্ব, গোয়ের গোত্র, ঠিক আছে। গুণ মানে কি? গুণ হচ্ছে বস্তুর ধর্ম, গুণ হচ্ছে বিশেষাধান হেতুর সিদ্ধ বস্তু ধর্ম হচ্ছে গুণ। গুণ মানে শুক্ল, পীত প্রভৃতি হচ্ছে গুণ, ঠিক আছে। তাহলে সংকেত কোথায় গৃহীত হচ্ছে? বলছে জাতৌ গুণ ক্রিয়া ব্যক্তিসু গুণ দ্রব্য ক্রিয়া সূচক, অর্থাৎ সংকেতটা জাতিতে, গুণ, দ্রব্য এবং ক্রিয়াতে গৃহীত হয়। জাতি বলতে গোত্র, মনুষ্যত্ব প্রভৃতি হচ্ছে জাতি। গুণ মানে কি? গুণ কি করে? গুণ হচ্ছে একটা বস্তু ধর্ম, বস্তুর ধর্ম হচ্ছে গুণ। গুণটা কি করে? একটা বস্তুকে আরেকটা বস্তু থেকে আলাদা করে দেয়। শুক্ল, এটা পীত, এই যে গুণগুলো একটা বস্তুকে আরেকটা বস্তু থেকে আলাদা করে দেওয়াই হচ্ছে গুণ। আর ক্রিয়া পাক, পাক করা, রান্না করা, তারপরে তোমার রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো হচ্ছে ক্রিয়া। আর গুণটা হচ্ছে একটা বিশেষ আধান হেতু, যেটা একটা বস্তুকে আরেকটা বস্তু থেকে কি করে আলাদা করে দেয়। আর ক্রিয়া কি? পাক, রান্না, কাপড় কাচা, জামা কাপড় কাচা, এগুলো হচ্ছে ক্রিয়া। আর যদৃচ্ছাবাচক শব্দ মানে কি? যার যেটা নাম। তাহলে সংকেতগুলো কোথায় স্বীকার করা যায়? সংকেতগুলো চারটেতে স্বীকার করা যায়। জাতিতে স্বীকার করা যায়, গুণেতে ক্রিয়া স্বীকার করা যায়, জাতি, গুণ, ক্রিয়া যদৃচ্ছাবাচক শব্দের দ্বারা পাওয়া যায়, ঠিক আছে। এবং মাথায় রাখতে হবে, মীমাংসকরা বলবেন, বারবার যেটা বলছি, মীমাংসকরা বলবেন যে একমাত্র জাতিতেই সংকেত স্বীকার করা যাবে। কিন্তু আলংকারিকরা বলবেন, বৈয়াকরণরা বলবেন না, শুধু জাতিতে স্বীকার করা যাবে না, ব্যক্তি, গুণ, ক্রিয়া, যদৃচ্ছা প্রত্যেকের মধ্যেই সংকেত থাকতে হবে। এবং এই জাতি, গুণ, ক্রিয়া কার মধ্যে থাকে? এই জাতি, গুণ, ক্রিয়া উপাধির মধ্যে থাকে। উপাধির মধ্যে চারটে এলিমেন্ট অবশ্যই থাকবে: জাতি, গুণ, ক্রিয়া, যদৃচ্ছাবাচক শব্দ। দ্রব্য মানে কি? যার কোনো অর্থ নেই। দ্রব্য এক ব্যক্তি বাচিন, একটা ব্যক্তিকে বোঝাবে। হর, বৃত্ত, ডবৃত্ত। বৃত্ত মানে কাঠের হাতি, ডবৃত্ত মানে কাঠের মূল। এগুলো কোনো অর্থ নেই, দ্রব্যের কোনো অর্থ নেই। আর ক্রিয়াটা হচ্ছে পাক, রান্না করার ক্ষেত্রে প্রকৃষ্ট ক্রিয়া হচ্ছে পাক। অতএব উপাধিতে সংকেতগুলো স্বীকার করতে হবে। লাস্টে মীমাংসকদের খণ্ডন করে আলংকারিকরা বলবেন উপাধিতে সংকেত স্বীকার করতে হবে, ব্যক্তিতে সংকেত স্বীকার করা যাবে না। ব্যক্তিতে তুমি যদি সংকেতটা স্বীকার করো তাহলে কি হবে? দুটো দোষ হবে। মাথায় রাখবে, যদি ব্যক্তিতে সংকেতগুলো স্বীকার করা যায় তাহলে দুটো দোষ হবে। একটা হচ্ছে আনন্ত দোষ হবে, আর আরেকটা হচ্ছে ব্যভিচার দোষ হবে। আনন্ত দোষ কেন হবে? আমি বলছি ব্যক্তিতে সংকেতগুলো স্বীকার করা, তাহলে আমার চোখে চারটে গরুর বোধ জানি, আমি চারটে গরুকে জানি, বা 1000টা মানুষকে আমি চিনি, কিন্তু 1000টা মানুষের বাইরেও পৃথিবীতে যে হাজার হাজার যে মানুষ রয়েছে, তাহলে তাদের কি হবে? ঠিক আছে। অতএব এই সমস্যার সমাধান কোনোদিনই সম্ভব নয়। কি লাগবে তাহলে? ব্যক্তিতে সংকেতগুলো স্বীকার করা যাবে না। যদি ব্যক্তিতে সংকেতগুলো স্বীকার করা যায় তাহলে দুটো দোষ দেখা দেবে। একটা হচ্ছে আনন্ত দোষ দেখা দেবে, আর একটা হচ্ছে ব্যভিচার দোষ দেখা যাবে। ব্যভিচার মানে ব্যতিক্রম, নিয়মের ব্যত্যয়। নিয়মের ব্যত্যয় মানে হচ্ছে ব্যভিচার। ব্যভিচার দোষ দেখা দেবে,
আর হচ্ছে অনন্ত দোষ দেখা যাবে। অতএব ব্যক্তিতে সংকেত গ্রহ হওয়া যাবে না। ব্যক্তিতে সংকেত গ্রহ হলে দুটো দোষের সৃষ্টি হবে, একটা হচ্ছে অনন্ত দোষ আর একটা হচ্ছে ব্যভিচার দোষ। হলো? আচ্ছা, অনন্ত দোষ কি জিনিস একটু বলে দিই এই প্রসঙ্গে। সংকেত গ্রহ হতে গেলে দুটো দোষের সম্ভাবনা আছে। যদি ব্যক্তিতে সংকেত গ্রহ স্বীকার করো তাহলে দুটো সমস্যা, একটা হচ্ছে অনন্ত দোষ হবে, একটা ব্যভিচার দোষ হবে। অনন্ত দোষ মানে কি? জগতে অসংখ্য গরু আছে, ব্যক্তিতে সংকেত স্বীকার করলে সকল ব্যক্তিতেই সংকেত স্বীকার করতে হবে। ব্যক্তিতে তুমি যদি সংকেত স্বীকার করো তাহলে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেকটা গরুর মধ্যে সংকেত স্বীকার করতে হবে। সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব নয়। অসংখ্য ব্যক্তি গরু আছে, প্রত্যেকটা ব্যক্তিতেই সংকেত স্বীকার করা করতে হবে, কিন্তু সংকেত স্বীকার করা সম্ভব নয়। সারা জীবনেও একটা ব্যক্তির মধ্যে পৃথিবীর প্রত্যেকটা পদের সংকেতগুলো সম্ভব নয়, অত আনন্দ দোষ হবে। জাতিতে সংকেতগুলো স্বীকার করতে হবে, কারণ গোত্রের জ্ঞান হলে গরুর জ্ঞান হয়ে যাবে। অতএব জাতিতে সংকেতগুলো স্বীকার করতে হবে, গোত্রের দ্বারা সংকেতগুলো স্বীকার করা যাবে না। তাহলে কি হবে? দুটো দোষ হবে, অনন্ত দোষ হবে এবং অনন্ত দোষ আর একটা হচ্ছে ব্যভিচার দোষ হবে। ঠিক আছে? আর ব্যভিচার দোষ মানে কি? ব্যভিচার দোষ মানে হচ্ছে যে ব্যভিচার দোষ মানেটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকলে তবেই, তোমার আকাঙ্ক্ষা থাকলে, যোগ্যতা থাকলে, আসক্তি থাকলে কি হবে, এবং ব্যভিচার দোষ থাকলে কি হবে? ব্যভিচার দোষ থাকলে যে ঘটনাটা ঘটবে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার সংকেত হলেই তবে অর্থ নিষ্পত্তি হবে। ঠিক আছে? এবারে ব্যভিচার দোষের ক্ষেত্রে কি হবে? মনে করো আমি আমার জীবদ্দশায় যতগুলো গরুকে দেখেছি প্রত্যেকটা গরুই হচ্ছে শ্বেত বর্ণ বিশিষ্ট, অথচ তোমরা যতগুলো গরুকে দেখেছো সবগুলোই কৃষ্ণ বর্ণের। তাহলে আমি যতগুলো গরু দেখেছি, 1000টা গরু দেখেছি, 1000টা গরুতেই কিন্তু কি রয়েছে? 1000টা গরুতেই সংকেত রয়েছে। কিন্তু তুমি কিন্তু 1000টা গরুর বাইরেও কিন্তু গরু দেখেছো, সেখানেও কিন্তু সংকেত স্বীকার করা রয়েছে। সংকেত থাকলে কি হবে? অর্থ নিষ্পত্তি হবে। সংকেত না থাকলে অর্থ নিষ্পত্তি হবে না। বা তোমার জন্মের আগে যে গরুগুলো ছিল তাদের তাহলে কি হবে? তাদের অবস্থা, তোমার মৃত্যুর পরে যে গরুগুলো জন্মাবে তাহলে তারা কি গরু হবে না? এইসব প্রসঙ্গ আসবে। অর্থাৎ ব্যভিচার দোষ হবে। ব্যভিচার এক বাক্যে বললে কি হচ্ছে? ব্যভিচার মানে হচ্ছে তোমার সংকেত হলে অর্থ নিষ্পত্তি হবে, সংকেত না হলে অর্থ নিষ্পত্তি হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তো সংকেত নেই, অর্থ নিষ্পত্তি হয়েছে। এই প্রসঙ্গটা আসবে। অতএব কোনো অবস্থাতেই ব্যক্তিতে সংকেত গ্রহ স্বীকার করা যাবে না। তুমি তার থেকে ভালো ব্যক্তিতে স্বীকার না করে জাতিতে সংকেত গ্রহ স্বীকার করো, তাহলে ব্যভিচার দোষ এড়ানো যাবে এবং তার সাথে অবশ্যই ওই অনাবস্থা দোষ এড়ানো যাবে। নেক্সট হচ্ছে লক্ষণা। লক্ষণা কি? মুখ্যার্থ বাধে তৎযুক্ত জয়া অন্য অর্থ লোকসতে যৎসা লক্ষণা আরোপিতা ক্রিয়া রূঢ়া প্রয়োজন বাসো লক্ষণা শক্তির অর্পিতা। বলছে মুখ্যার্থের বাদ হলে, মুখ্যার্থের সাথে লক্ষার্থের যোগ থাকলে অন্য একটি অর্থ প্রতীত হয়। তিনটে শর্ত লক্ষণাতে। কি কি? মুখ্যার্থের বাদ হতে হবে, মুখ্যার্থের সাথে লক্ষার্থের যোগ হতে হবে, এবং আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুখ্যার্থ হতে হবে। 2 নাম্বার হচ্ছে যোগ থাকতে হবে, প্রসিদ্ধি থাকতে হবে, আর হচ্ছে
3 নাম্বার হচ্ছে অন্য অর্থ লক্ষিত হতে হবে, তবেই লক্ষণা হবে। এবং মাথায় রাখতে হবে লক্ষণা হচ্ছে আরোপিতা শক্তি। কবিতা যেমন আরোপিতা শক্তি, ব্যঞ্জনাও আরোপিতা শক্তি, কিন্তু লক্ষণা কিন্তু কোনো অবস্থায় মানে ওই শক্তি হতে, স্বাভাবিক শক্তি হতে পারবে না লক্ষণা। ঠিক আছে? অতএব স্বাভাবিক শক্তি নয়, বক্তার দ্বারা আরোপিত শক্তি হচ্ছে লক্ষণা। এবং লক্ষণা কয় প্রকার? লক্ষণা হচ্ছে সাধারণ দৃষ্টিতে লক্ষণা 3টে শর্তের কারণে লক্ষণা হতে পারে। মুখ্যার্থের বাদ হতে হবে, মুখ্যার্থে লক্ষার্থের যোগ হতে হবে, এবং অন্য অর্থ প্রতীত হতে হবে, তবেই রূঢ়া প্রয়োজনত বাস ও লক্ষণা শক্তির অর্পিতা। লক্ষণা একটা শক্তি, অর্পিত শক্তি, আরোপিত শক্তি। কি করে জানতে পারলাম? রূঢ়ির দ্বারা এবং প্রসিদ্ধির দ্বারা। রূঢ়ি মানে আর প্রসিদ্ধি মানে, প্রসিদ্ধি মানে হচ্ছে রূঢ়ি মানে যেমন চলছে তেমনই, আর প্রসিদ্ধি মানে হচ্ছে তার ফেভারিট। রূঢ়ে এবং প্রয়োজনত বাস ও লক্ষণা কি? আরোপিতা ক্রিয়া। মুখ্যার্থ বাধিত হলে প্রয়োজন বশত দ্বিতীয় বর্ষের দ্বিতীয় যে শক্তি রয়েছে, যে দ্বিতীয় শক্তিরা মুখ্যার্থের সাথে বাধা পাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে লক্ষণা। এই লক্ষণা কিন্তু কাগজের শক্তি নয়, এই লক্ষণটা হচ্ছে আরোপিতা ক্রিয়া। শর্ট কোশ্চেন পরে লক্ষণা ড্যাশ ক্রিয়া, ও লক্ষণা হচ্ছে আরোপিতা ক্রিয়া। তাহলে লক্ষণার ক্ষেত্রে 3টে শর্ত অপরিহার্য। এক হচ্ছে মুখ্যার্থের বাদ হতে হবে, মুখ্যার্থের সাথে লক্ষার্থের যোগ থাকতে হবে, এবং অন্য একটি অর্থকে প্রকাশিত করবে, তাকে লক্ষণা বলা হচ্ছে। লক্ষণার ক্ষেত্রে আবশ্যক কি? মুখ্যার্থের বাদ, মুখ্যার্থের সাথে লক্ষার্থের যোগ, এবং হচ্ছে রূঢ়ি বা প্রসিদ্ধি। একটু আচ্ছা, তাহলে লক্ষণার ক্ষেত্রে 3টে আবশ্যক বলে দিলাম। মুখ্যার্থের বাদ হতে হবে, মুখ্যার্থের সাথে লক্ষার্থের যোগ হতে হবে, এবং কি হতে হবে? রূঢ়ি বা প্রসিদ্ধি হতে হবে। এবং এই লক্ষণা মাথায় রাখতে হবে, কাব্যের শারীরিক শক্তি নয়, লক্ষণাটা হচ্ছে কাব্যের বিশেষ শক্তি। এরপরে যে এই লক্ষণা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে উপাদান লক্ষণা, আর একটা হচ্ছে লক্ষণ লক্ষণা। উপাদান লক্ষণা এবং একটা হচ্ছে লক্ষণ লক্ষণা। মুখ্যার্থ মানে এই যে লক্ষণা যে 2 প্রকার, উপাদান লক্ষণা এবং লক্ষণ লক্ষণা, তার মানে কি? বাক্যার্থের অন্বয় সিদ্ধির জন্য যে শক্তি মুখ্যার্থ থেকে ভিন্ন, তার অন্য অর্থের প্রতীতি হয়, তখন তাকে উপাদান লক্ষণা বলেন। বাক্যগুলোর পরস্পর অন্বয় হয়ে যাবার পরে যে শক্তির দ্বারা মুখ্যার্থ থেকে ভিন্ন অর্থের বোধ হয়, তখন তাকে বলা হয় লক্ষণা। ঠিক আছে? তাহলে লক্ষণটা, উপাদান লক্ষণা 2 প্রকার লক্ষণা, একটা রূঢ়িমূলা লক্ষণা, আর একটা হচ্ছে উপাদান লক্ষণা। লক্ষণা 2 প্রকার, একটা রূঢ়িমূলা, একটা উপাদান লক্ষণা। তার মধ্যে প্রথমে উপাদান লক্ষণা কি? বাক্যার্থের অন্বয় সিদ্ধির জন্য যে শক্তি মুখ্যার্থ থেকে ভিন্ন অথচ অন্য অর্থের প্রতীতি হয়। যে বাক্যের অন্বয় সিদ্ধির জন্য যে শক্তির সাহায্যে মুখ্যার্থের ভিড় হয়, মুখ্যার্থের সাথে লক্ষার্থের সম্বন্ধ করতে দেরি হয়, এবং অন্য অর্থের প্রতীতি হয়, তখন তাকে বলা হয় উপাদান লক্ষণা। মুখ্যার্থস্য ইতর আক্ষেপ বাক্যার্থে অন্বয় সিদ্ধ হয়ে স্যাদ আত্মন অপি উপাদান দোষাপ লক্ষণ। ঠিক আছে? তাহলে বাক্যের সিদ্ধির জন্য, বাক্যার্থ সিদ্ধ হয়ে বাক্যের সিদ্ধির জন্য, তারপরে হচ্ছে শক্তির সাথে মুখ্যার্থকে ভিন্ন, শক্তির সাথে মুখ্যার্থের সাথে যুক্ত হওয়া, এবং অন্য অর্থের প্রতীতি হওয়ার জন্যই উপাদান লক্ষণা হয়েছে। যেমন রূঢ়িমূলা উপাদান লক্ষণা কি? আমি বলছি সে তো ধাবতী, সাদা গরুটা চলে এলো। সে তো অশ্ব, শ্বেতকায় বিশিষ্ট ঘোড়া। এগুলো কোনো প্রসিদ্ধ না, এগুলো সবাই আমরা জানি, রূঢ়িমূলক উপাদান লক্ষণা। আর হচ্ছে লক্ষণ লক্ষণাটা কি? লক্ষণ লক্ষণাটা হচ্ছে শ্বেত ধাবতী। ঠিক আছে? তাহলে বাক্যের অন্বয় সিদ্ধির জন্য
মুখ্যার্থ থেকে ভিন্ন শক্তির সাহায্যে আমরা কি করি, অন্য একটা অর্থের বোধ করাই। রুড়িমূলা লক্ষণা কি করে, উদাহরণ কি, শ্বেত ধাবতী, শ্বেত কৃষ্ণযুক্ত অশ্ব, এই শ্লোকের কোনো অর্থ নেই। আর প্রয়োগমূলা লক্ষ্য উপাদান লক্ষণা কুন্তা প্রবিশন্তি, মানে কুন্তধারী পুরুষগুলো প্রবেশ করছে, ঠিক আছে, কুন্তা প্রবিশন্তি, কুন্তধারী, কুন্ত এক বচন, দেখো ওইটাতে বহু বচন প্রয়োগ করা হয়েছে, কুন্তা প্রবিশন্তি, অর্থাৎ প্রয়োজন হলে কুন্তার অবর্তমানে ব্যবহৃত উপাদান লক্ষণার নাম হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণা বা হচ্ছে রুড়িমূলা উপাদান লক্ষণা। তাহলে উপাদান লক্ষণা কয় প্রকার, উপাদান লক্ষণা এবং প্রয়োজনমূল লক্ষণা। উপাদান লক্ষণা কি, উপাদান লক্ষণা হচ্ছে যেখানে মুখ্যার্থের বোধ হয়, মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সমন্বয় হয় এবং বাক্যের অর্থসিদ্ধির জন্য কি করে, অন্যান্য অর্থের প্রতীতি হয়, তাকে উপাদান লক্ষণা বলে। রুড়িমূল লক্ষণা শ্বেত ধাবতী, এখানে কোনো প্রসিদ্ধির অর্থ দরকার নেই। প্রয়োজনমূলা লক্ষণা কুন্তা প্রবিশন্তি, জ্যেষ্ঠয় প্রবিশন্তি, কুন্তার প্রতিপাদনের জন্য, কুন্তার ঘনত্ব প্রতিপাদনের জন্য। আর লক্ষণা কি হচ্ছে, লক্ষণা হচ্ছে মুখ্যার্থ ভিন্ন অনর্থের সমন্বয়ের জন্য যে অর্থ শক্তির দ্বারা মুখ্যার্থের পরিত্যাগ ঘটায় তাকে লক্ষণা বলে। তাহলে লক্ষণা দুই প্রকার, রুড়িমূল লক্ষণা এবং উপাদান লক্ষণা। উপাদান লক্ষণা কি, বাক্যার্থের অন্বয় সিদ্ধির জন্য, বাক্যার্থের অন্বয় সিদ্ধির জন্য মুখ্যার্থ থেকে বিভিন্ন অন্য অর্থের প্রতীতি হয়, তখন তাকে বলা হয় উপাদান লক্ষণা। আর লক্ষণা কি, মুখ ভিন্ন অনর্থের অন্বয় আদির জন্য শক্তির দ্বারা মুখের পরিত্যাগ করার জন্য তাকে লক্ষণা বলে। যেমন কলিঙ্গ সাহসিক, কলিঙ্গবাসী সব লোকরা সাহসী, এই অর্থ বোঝায়। কলিঙ্গ সাহসিক, সাহসিকতা চেতনার ধর্ম। কলিঙ্গ কি করে ভূ ভারতে সম্ভব এটা বোঝা যায় না। কলিঙ্গ শব্দের দ্বারাই প্রসিদ্ধি বশত অঙ্গী শব্দের বাসবাস রূপে বোঝানো হয়। অঙ্গী শব্দের দ্বারা প্রসিদ্ধি বশত কি দেখা যায়, অধিবাসীদের ঘর বাড়ি দেখা যায়। অতএব সেক্ষেত্রে তার পক্ষে আসা সম্ভব ছিল না। তাহলে লক্ষণা দুই প্রকার, উপাদান লক্ষণা এবং লক্ষণা। উপাদান লক্ষণা হচ্ছে বাইরের সিদ্ধির জন্য মুখ্যার্থ থেকে ভিন্ন অন্য অর্থের প্রতীতি হয়, তাকে বলা হয় উপাদান লক্ষণা। আর লক্ষণা মুখ্যার্থ ভিন্ন যে অর্থে দ্বারা, কলিঙ্গ সাহসিক, এই কলিঙ্গ সাহসিক চেতনের ধর্ম। কলিঙ্গ তো মৃগের মতন এক অংশ, তাহলে কি তার মুখ্যার্থের কি করে বোধ হলো। অতএব কলিঙ্গ শব্দের দ্বারা প্রসিদ্ধ বশত কলিঙ্গবাসী পুরুষদেরকেই বোঝানো হচ্ছে, এইটা এখানে দতিত হচ্ছে। লক্ষণার দ্বারা কি হয়, লক্ষণার দ্বারা উদাহরণ হচ্ছে কলিঙ্গ সাহসিক হচ্ছে লক্ষণার উদাহরণ। কলিঙ্গ সাহসিকতে কি হয়, কলিঙ্গ সাহসিকে কলিঙ্গ শব্দের প্রসিদ্ধি বশত কলিঙ্গ শব্দের অধিবাসীকেই বোঝানো হয় এবং লিঙ্গ শব্দের দ্বারা কলিঙ্গবাসী অধিকারীর অর্থটাই দতিত হয়। তাহলে লক্ষণার একটা দরজা হচ্ছে ওই এর পরেরটা প্রয়োজনবতী লক্ষণা, ঠিক আছে। আচ্ছা, লক্ষণা কি হচ্ছে, অর্পণম স্বস্ব বাক্যার্থে পরস্ব অন্বয় সিদ্ধয়ে উপাদান লক্ষণ হেতুত্বাদেশা লক্ষণা। বলছে মুখ্যার্থ ভিন্ন, অর্থাৎ বাক্যার্থে লক্ষ্যার্থের অন্য সিদ্ধির জন্য যে শক্তির দ্বারা মুখ্যার্থকে পরিত্যাগ করে, মুখ্যার্থকে পরিত্যাগ পরস্ব অন্যয় সিদ্ধ হয়, পরের অন্যয় সিদ্ধির জন্য, অর্থাৎ লক্ষ্যার্থের অন্যয় সিদ্ধির জন্য অভিধানামক শক্তির দ্বারা কি হয়, মুখ্যার্থের পরিত্যাগ হয়, তাকে লক্ষণা বলে। কলিঙ্গ সাহসিক ওই তাই, কলিঙ্গ শব্দের দ্বারা কলিঙ্গবাসী আদিবাসী অর্থটাই দতিত হচ্ছে এবং যে শব্দের দ্বারা, যে অর্থের দ্বারা কলিঙ্গ শব্দ উচ্চারণের সাথে সাথে কলিঙ্গবাসী অধিবাসীদের অর্থ দতিত হচ্ছে, তার নাম হচ্ছে লক্ষণা। এবং মাথায় রাখতে হবে ব্যঞ্জনা দরজা দিয়ে লক্ষণাটা প্রবেশ ঘটে।
প্রয়োজনবতী লক্ষণের উদাহরণ গঙ্গায়াম ঘোষ। গঙ্গাতে ঘোষরা থাকে। এখানে ঘোষ মানে কিন্তু গোয়ালা, এবং গঙ্গা মানে কিন্তু গঙ্গা নয়। গঙ্গা মানে শুধুমাত্র কিন্তু ভাগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ, কিন্তু গঙ্গা মানে এখানে গঙ্গা নয়। এখানে গঙ্গা মানে কি হচ্ছে, গঙ্গা মানে হচ্ছে অবশ্যই শীতত্ব পাবনত্যাদি বোঝনই গঙ্গার উদ্দেশ্য, কিন্তু গঙ্গায়াম ঘোষ বললে মুখ্যার্থ সম্ভব হবে না। মুখ্যার্থ সম্ভব না হলে মুখ্যার্থের বাধও হবে না। অর্থাৎ প্রয়োজনবতী লক্ষণার উদাহরণ গঙ্গায়াম ঘোষ। উপাদানের লক্ষণা শ্বেতো ধাবতী। আর প্রথমেরটা হচ্ছে লক্ষণ লক্ষণা নয়, উপাদান লক্ষণা। আর প্রথমেরটা কি, তোমার উপাদান লক্ষণা আর লক্ষণ লক্ষণা। লক্ষণ লক্ষণা কি হচ্ছে, তোমার বাক্যার্থের অন্বয় সিদ্ধির জন্য যে শক্তির দ্বারা মুখ্যার্থ ভিন্ন অন্য অর্থের প্রতীতি হবে। মুখ্যার্থ বাধে তদ যোগে রূঢ়ি তত প্রয়োজনাৎ অন্য অর্থ লক্ষ্যতে যৎসা লক্ষণা আরোপিতা ক্রিয়া। উপাদান লক্ষণের উদাহরণ শ্বেত ধাবতী, কুন্তা প্রবিশন্তি। আর লক্ষণ লক্ষণার উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ, গঙ্গাতে ঘোষরা থাকে। আর প্রয়োজনবতী লক্ষণের উদাহরণ গঙ্গায়াম ঘোষ। নাম একটু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও সরি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে গঙ্গায়াম ঘোষ আমরা পেলাম। গঙ্গা মানে গঙ্গা তট। কেন গঙ্গা মানে গঙ্গা তট? গঙ্গা মানে কি, গঙ্গার মুখ্যার্থ কি? আমি প্রথমেই বলছি লক্ষণার্থে কি করে হয়, মুখ্যার্থের বাদ হয়, মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সম্বন্ধ হয়, আর কি হয়, মুখ্যার্থ বাধে তদ যোগে রূঢ়ি অথবা প্রয়োজন হয়। রূঢ়ি হবে নালে প্রয়োজন হবে। রূঢ়ি মানে কি, প্রসিদ্ধি। প্রয়োজন মানে শৈত্য পাবনত্যাদি প্রয়োজন। তাহলে প্রয়োজনবতী লক্ষণার উদাহরণ কি হচ্ছে গঙ্গায়াম ঘোষ। গঙ্গা মানে ভাগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ। গঙ্গাতে ঘোষরা তো থাকে, গঙ্গাতে কি ঘোষরা থাকতে পারবে? জলের উপরে ঘোষরা থাকতে পারবে? অতএব মুখ্যার্থের বাদ হয়ে গেল। এর মুখ্যার্থের বাদ মানে গঙ্গা মানে গঙ্গাকে বোঝালো না, গঙ্গার জলকে বোঝালো না, গঙ্গা মানে গঙ্গার তটকে বোঝালো। কিন্তু গঙ্গার তটেই কেন ঘোষরা থাকে? এটা প্রয়োজনের জন্য। কি সেই প্রয়োজন? শৈত্য পাবনত্যাদি প্রয়োজনের জন্য, যেটা শরীরের পক্ষে উপযোগী। ঠিক আছে, এইটা বুঝতে হবে। তাহলে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে লক্ষণা দুই প্রকার, লক্ষণা লক্ষণ এবং শর্ট কোশ্চেন পরে লক্ষণা কীদৃশী ক্রিয়া, লক্ষণা অর্পিতা শক্তি, অর্পিতা ক্রিয়া। লক্ষণা তিনটে শর্ত, একটা মুখ্যার্থের বাদ, মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের যোগ এবং রূঢ়ি অথবা প্রয়োজন। ঠিক আছে, তাহলে রূঢ়িমূলা লক্ষণা, প্রয়োজনবতী লক্ষণা। প্রয়োজনবতী লক্ষণের উদাহরণ কি হচ্ছে গঙ্গায়াম ঘোষ। আর একটা উদাহরণ, আরেকটা আমরা পাচ্ছি উপাদান লক্ষণা এবং লক্ষণ লক্ষণা। উপাদান লক্ষণার উদাহরণটা কি, সেটা আবার রূঢ়িমূলা উপাদান লক্ষণ হতে পারে শ্বেত ধাবতী। শ্বেত, শ্বেত বর্ণযুক্ত অশ্বগুলো প্রবেশ করছে, এখানে প্রয়োজনের দরকার নেই। আর কুন্তা প্রবিশন্তি, কুন্তধারী পুরুষগুলো প্রবেশ করছে, এখানে প্রয়োজনের দরকার নেই। এখানে প্রয়োজনটা কি, ঘনত্ব সন্নিবেশত্ব প্রতিপাদন। আর উপাদান লক্ষণের অপর নাম অজহৎ স্বার্থ লক্ষণা। ওটা জহৎ, উপাদানটা হচ্ছে জহৎ স্বার্থ লক্ষণা। ঠিক আছে, আর লক্ষণ লক্ষণটা হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণা। সরি, ভুল বললাম। উপাদান লক্ষণটা হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণা, আর লক্ষণ লক্ষণটা হচ্ছে জহৎ স্বার্থ লক্ষণা।
আর প্রয়োজনবতী লক্ষণার উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ, গঙ্গাতে ঘোষরা থাকে, এটা প্রয়োজন। ঠিক আছে। আর আর এই যে লক্ষণা তাই হচ্ছে জহস্বার্থ লক্ষণা। এই যে লক্ষণা, তাহলে উপাদান লক্ষণাটা হচ্ছে অজহস্বার্থ লক্ষণা, আর লক্ষণটা হচ্ছে জহস্বার্থ লক্ষণা। এবং এই যে জহস্বার্থ লক্ষণা, সেই লক্ষণটা আবার দুই প্রকার, আরোপ এবং অধ্যবসান, সারোপা এবং অধ্যবসায়ন। ঠিক আছে। এইভাবে আরো দুই ভাগে লক্ষণাটাকে ভাগ করা হয়ে থাকে। তাহলে স্যার স্যার কিছু বলছো? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো। প্রয়োজনমূলক উপাদান লক্ষণের ক্ষেত্রে কোনটা প্রবিশ্যতি, আর প্রয়োজনের উদাহরণে আছে গঙ্গায় ঘোষ, এই দুটো একটু ডিসপুট হচ্ছে আমার আর কি, একটু আবার ক্লিয়ার করে যদি আরেকবার প্রশ্নটা বলো। প্রয়োজনের উদাহরণ হচ্ছে গঙ্গায় ঘোষ, একদম। আর প্রয়োজনমূলক উপাদান লক্ষণা কোনটা প্রবিশ্যতি, এই দুটো একটু আমাকে যদি ক্লিয়ার করে বলেন আর কি, তাহলে আমার আমি বলছি। দেখো, এই যে লক্ষণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। লক্ষণাটা হতে গেলে তিনটে শর্ত লাগবে। মুখ্যার্থের বাদ, মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সম্বন্ধ, ঠিক আছে, অন্য অর্থ, আর হচ্ছে রূঢ়ি। 3 নম্বর শর্ত হচ্ছে হয় রূঢ়ি, না হলে প্রয়োজন। রূঢ়ি মানে প্রসিদ্ধি। আমি বলছি কর্মণি কুশল, এটা হচ্ছে রূঢ়ির উদাহরণ। আমরা সবাই জানি যে কর্মণি কুশল মানে একজন দক্ষ একজন ব্যক্তি। ঠিক আছে। রূঢ়ি শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধি। এবারে যখন আমি বলছি যে কর্মণি কুশল, কুশল পদের অর্থ কি? কুশল পদের সাধারণ অর্থ হচ্ছে যে কুশান লাতি ছিনত্তি ইতি কুশল, যে কুশ নামক ঘাস কাটতে পারে তাকে কুশল বলে। তাহলে কর্মণি কুশল যদি যোগ করি তখন আমরা বলবো কর্মণি কুশল মানে হচ্ছে কর্মেতে দক্ষ একজন ব্যক্তি। এটা রূঢ়িমূলা লক্ষণা। আর প্রয়োজনবতী যে লক্ষণা, যেখান থেকে প্রয়োজন অর্থটা আমরা পাবো, যেমন গঙ্গায়াম ঘোষ, পরিষ্কার। প্রয়োজনবতী লক্ষণার উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ। গঙ্গায়াম ঘোষ মানে কি? গঙ্গাতে ঘোষরা থাকে। গঙ্গা শব্দের কোথায় মুখ্যার্থের বাদ হচ্ছে? গঙ্গা মানে ভাগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ, গঙ্গা। তাহলে ভাগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহে কখনো ঘোষরা থাকতে পারবে না, গোয়ালারা থাকতে পারবে না। তাহলে গঙ্গা মানে মুখ্যার্থের বাদ হয়ে গিয়ে অন্য একটা অর্থ পাচ্ছি, গঙ্গা মানে হচ্ছে গঙ্গা তট। কেন গঙ্গা তটে ঘোষরা থাকে? তার একটা প্রয়োজন রয়েছে, বিশেষ কারণে গোয়ালারা গঙ্গা তটে থাকে। সেটা হচ্ছে শৈত্য পাবনাত্মা দিয়ে একটা বাতাস বয়, যেটা শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। দেখো পরিষ্কার, প্রয়োজনবতী লক্ষণার উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ। এইটা একটা পার্ট। দ্বিতীয় পার্টে আসছে যেখানে এই নিচের অংশটা হয়তো তুমি সেখান থেকে বলছো, এইটা আবার দুই প্রকার, সারোপা এবং সাধ্যবসানা। কোনটা? যেটা লক্ষণা সেটা দুই প্রকার, একটা সারোপা, একটা অধ্যবসানা বা সাধ্যবসানা। ঠিক আছে। সারোপাটা কোথায় হয়? সারোপাটাতে কি করা হয়? গৌর বাহিক। ঠিক আছে। বাহিক এবং গরু দুটোরই উল্লেখ থাকবে সারোপাতে। হ্যাঁ, প্রশ্নটা এরকম ছিল। না আমি শেষ করিনি, তবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। আমি তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি সারোপা সাধ্যবসান বলে নিলে তুমি এই জায়গায় আসতে পারবে, কারণ এখানে অনেকগুলো অবান্তর ভেদ রয়েছে লক্ষণার, যেটা সাহিত্য অর্পণের যে অবান্তর ভেদগুলো আমাদের নেই। কেন সারোপা বলছি, কেন সাধ্যবসানা বলছি, সেটা হচ্ছে যেখানে তাদাত্ম্য সম্বন্ধ কল্পনা করবে। গৌর বাহিক, যেটাই গরু সেটাই বাহিক, দুটো একই। গৌ এবং বাহিকের মধ্যে তাদাত্ম্য সম্বন্ধ একই, সেটা হচ্ছে সারোপা। আর সাধ্যবসানা মানে হচ্ছে তোমার তাদাত্ম্য কল্পনা করা হচ্ছে, কিন্তু একটার উল্লেখ থাকবে, একটার উল্লেখ থাকবে না।
যার তাদাত্ম্য কল্পনা করা হচ্ছে তার উল্লেখ যদি না থাকে, কেবলমাত্র যার সাথে তাদাত্ম্য তারই উল্লেখ থাকবে। যেমন গৌর গচ্ছতি, এখানে কিন্তু গৌর বাহিক গচ্ছতি বলা হলো না, শুধু বলা হলো গৌর গচ্ছতি। বাহিকের উল্লেখ না হওয়ার জন্য গৌটা কি হলো, বাহিকটাকে অধ্যবসান করে নিল, গিলে খেয়ে নিল, সেই জন্য গৌ দিয়ে বাহিকের বোধ হয়ে গেল। এরপরে যে উদাহরণগুলো এখানে দেওয়া হচ্ছে, যে উপাদান লক্ষণা রুড়ি সারপা অশ্ব শ্বেত ধাবতী, এই যে বলছে প্রয়োজনমূলা সারপা উপাদান লক্ষণা, আর রুড়ি সারপা লক্ষণা কলিঙ্গ পুরুষ যুদ্ধতে প্রয়োজনমূলা সারপা লক্ষণ। আচ্ছা, এবারে তোমার প্রশ্নটা আরেকবার বলো। হ্যাঁ, প্রয়োজনের উদাহরণ ওই যে গঙ্গায় ও ঘোষের জায়গায় যদি কুন্তা প্রবিশ্যতি দেয়া হয়, তাহলে এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দেখো, কুন্তা প্রবিশন্তি বলতে গেলে কুন্তা প্রবিশন্তি মানে হচ্ছে কুন্তধারী পুরুষরা প্রবেশ করছে, ঠিক আছে। আর গঙ্গায়াম ঘোষর ক্ষেত্রে এখানে কিন্তু প্রয়োজনটা এখানে গৌণ, এখানে সারোপাটাই মুখ্য। কুন্ত বলতে কুন্তধারী পুরুষকে বোঝানো হচ্ছে। কুন্তা মানে কিন্তু লাঠি, বর্মগুলো প্রবেশ করছে, ভালো করে বুঝবেন। কুন্তা প্রবিশন্তি মানে বর্মগুলো প্রবেশ করছে। বর্মগুলো কি একা একা হেঁটে হেঁটে প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে বর্ম বা কুন্ত মানে হচ্ছে কুন্তধারী পুরুষ। এই যে আরোপ করা হচ্ছে, কুন্তের ওপরে পুরুষের আরোপ করা হচ্ছে, এই জায়গায় কিন্তু আরোপা উপাদান লক্ষণা। কিন্তু এখানে বলা হচ্ছে প্রয়োজনমূলা, এই জায়গায় প্রয়োজনটা হচ্ছে এখানে উহ্য, প্রয়োজনটা এখানে কিন্তু গৌণ। কিন্তু তুমি যে এই যে উদাহরণটা গঙ্গায়াম ঘোষের যে ওই যে প্রয়োজনবতী যে লক্ষণা, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ, সেই জায়গায় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ আর কুন্তা প্রবিশন্তি, দুটোর মধ্যে কিন্তু পরিষ্কার পার্থক্য রয়েছে। আমি বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার, তাহলে দুটোই আলাদা আর কি। দুটো আলাদা, প্রয়োজনমূলার ক্ষেত্রে পরিষ্কার। গঙ্গায়াম ঘোষটা হচ্ছে শুধুমাত্র তোমাকে যদি বলে প্রয়োজনবতী লক্ষণার উদাহরণ দাও, তাহলে তুমি লিখবে গঙ্গায়াম ঘোষ, বা গঙ্গায়াম ঘোষ হচ্ছে প্রয়োজনবতী লক্ষণা একদম। আর কুন্তা প্রবিশন্তিটা হচ্ছে সারোপা উপাদান লক্ষণা। এখানে এত ডিটেল জায়গা নেই বলে জিনিসটা এত পরিষ্কার নয়। তুমি যদি কাব্যপ্রকাশে আসো, কাব্যপ্রকাশে জিনিসটা অনেক বেশি পরিষ্কার, ঠিক আছে। অতএব প্রয়োজনমূলা লক্ষণা বলতে তুমি বলবে গঙ্গায়াম ঘোষ, আর সারোপা কুন্তা প্রবিশন্তি বললে কুন্তের ওপরে পুরুষের আরোপ হয়ে যাচ্ছে, সেই জন্য আরোপা, আরোপা সারোপা। তার সাথে উপাদান লক্ষণা। উপাদান লক্ষণার লক্ষণ কি? অন্যয় সিদ্ধির জন্য মুখ্যার্থ থেকে ভিন্ন অন্য অর্থের প্রতীতি হচ্ছে। কুন্তা মানে কুন্তধারী পুরুষ, অন্য একটা অর্থের প্রতীতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে বলছে প্রয়োজন মূলা, এই যেখানে বলছে প্রয়োজন বলে উপাদান লক্ষণা কুন্তা প্রবিশন্তি, কুন্তা মানে কুন্তধারী পুরুষগুলো, এখানে প্রয়োজনের কথা বলা হচ্ছে কুন্তার ঘন সন্নিবেশত্ব প্রতিপাদন। এই জায়গায় এইভাবে বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা কিন্তু গৌণ। প্রয়োজনবতী তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গঙ্গায়াম ঘোষ, আর কুন্তা প্রবিশন্তির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সারোপা উপাদান লক্ষণা হচ্ছে কুন্তা প্রবিশন্তি, আর প্রয়োজনবতী গঙ্গায়াম ঘোষের উদাহরণ হচ্ছে প্রয়োজনবতী প্রয়োজনবতী লক্ষণা। এইটা মাথায় রাখবে। এবারে তুমি বলতে পারো স্যার, এই যে লেখা আছে প্রয়োজনমূলা উপাদান লক্ষণা কুন্তা প্রবিশন্তি, মানে কুন্তধারী প্রবেশগুলো প্রবেশ করলো, এখানে প্রয়োজন কোথায়? এখানে প্রয়োজন একটা জায়গায় বলছে কুন্তগুলো এত ঘেঁষাঘেঁষি রয়েছে, এইটা বোঝানোর জন্য কুন্তধারী
কুন্তা প্রবিশন্তি প্রজান হচ্ছে। একটা কুন্ত নয়, দুটো কুন্ত নয়, এরা এত পাশাপাশি রয়েছে আর এত সংখ্যায় বর্মগুলো রয়েছে, মনে হচ্ছে এক একটা বর্ম হেঁটে হেঁটে যাচ্ছে। এই ঘন সন্নিবেশত্ব প্রতিপাদনই হচ্ছে এখানে নাকি প্রয়োজন। এইটা তুমি বলতে পারো, কিন্তু প্রকৃষ্ট উদাহরণ যদি বলো প্রয়োজনবতী লক্ষণার, তাহলে হবে গঙ্গায়াম ঘোষ। বুঝতে পেরেছো? ওকে স্যার। হুম। আচ্ছা, এই যে ধরো আয়ুর ঘৃতম, এখানে বলছে প্রয়োজনমূলা সারোপা লক্ষণ লক্ষণা। কেন বলছে? আয়ুটাই হচ্ছে ঘৃত। আয়ুটা কি করে? ঘৃতটা কি করে? আয়ুটাকে বৃদ্ধি করে, এটাই হচ্ছে প্রয়োজন। শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করাটা, আয়ুর বৃদ্ধি করাটাই ঘৃতের কাজ। কিন্তু মনে হচ্ছে আয়ু আর ঘৃত কি এক জিনিস? না তো। যেন মনে হচ্ছে আয়ুটাই ঘৃত, আয়ুটা এবং ঘৃতটা মনে হচ্ছে তাদাত্ম্য হয়ে গেছে, আরোপ হয়ে গেছে। আয়ুটাই যেন ঘৃত, তা তো নয়। ঘৃতের দ্বারা আয়ু বৃদ্ধি হয়, কিন্তু এমন ভাবে প্রয়োগটা করা হচ্ছে যেন মনে হচ্ছে আয়ুটাই ঘৃত, আয়ুটা ঘৃতের ওপরে আরোপিত হয়ে যাচ্ছে। এবং তুমি এখানে প্রয়োজনটা কোথায় পাবে? শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিরূপ প্রয়োজনের জন্য এখানে প্রয়োজনমূলা সারোপা লক্ষণ লক্ষণা। লক্ষণ লক্ষণাতে কি হয়? লক্ষণ লক্ষণাতে হয় মুখ্যার্থ ভিন্ন, লক্ষ্যার্থের অন্যয় বৃদ্ধির জন্য মুখ্য অর্থ সম্পূর্ণ, যে শক্তির দ্বারা মুখ্য অর্থটা সম্পূর্ণরূপে পরিত্যাগ হয়ে যায়। ঠিক আছে? এইটাই হচ্ছে যেমন কলিঙ্গ সাহসিক। সাহসিকতা যে কোনো চেতন, যে কোনো মানুষের ধর্ম। কলিঙ্গটা যুক্ত করে দিয়ে মনে হলো যেন কলিঙ্গের লোকরাই যেন সাহসী। ঠিক আছে? কলিঙ্গ শব্দের দ্বারা মনে হলো যেন কলিঙ্গবাসী মানে কলিঙ্গবাসী, এবং কলিঙ্গ শব্দের দ্বারা কলিঙ্গবাসী অর্থরূপটা সেখানে গৌণ হয়ে যাচ্ছে। মুখ্যার্থ পরিত্যাগ করে দিচ্ছে, কিসের জন্য? লক্ষ্যার্থের অন্যয় সিদ্ধির জন্য। মুখ্য অর্থের বোধটাই চলে যাচ্ছে, কলিঙ্গ মানে আর কলিঙ্গ ভূখণ্ড থাকছে না, কলিঙ্গবাসী অর্থটাই বোঝা হচ্ছে। কলিঙ্গবাসী মানেই তারা সাহসী, এরকম অর্থটা ওখানে ধরতে হবে। এবং তারপরে ধরো মোট এখানটায় হিসাব করলে দেখা যাবে মোট 80 প্রকার লক্ষণা। শর্ট কোশ্চেন এখানে পড়বে যে কত প্রকার লক্ষণা বিশ্বনাথ স্বীকার করেছেন। প্রায় 80 প্রকার লক্ষণা উনি স্বীকার করেছেন। ঠিক আছে? এবং এবং 80 প্রকার লক্ষণা বিশ্বনাথ স্বীকার করেছেন। তার মধ্যে তোমার প্রয়োজনবতী আবার গুড়ো অগুড়ো ধর্মী ভেদে এরকম 40টা, 40 আবার প্রয়োজনমূলা ধরে ডবল ডবল করে হচ্ছে, সব মিলে 40 80টা প্রকার লক্ষণা তোমার স্বীকার করছেন বিশ্বনাথ কবিরাজ স্বীকার করে। এত কিন্তু লক্ষণার ভেদ কিন্তু মম্মট কিন্তু এত প্রকার লক্ষণার ভেদ কিন্তু স্বীকার কিন্তু করেননি। বিশ্বনাথ কিন্তু যে 80 প্রকার লক্ষণার ভেদ স্বীকার করছেন, অন্যরা কিন্তু এত প্রকার লক্ষণার ভেদ কিন্তু স্বীকার করেননি। ঠিক আছে? এতটাই রইল। এর থেকে কারো যদি এখানে প্রশ্ন থাকে বলতে পারো। স্যার বলছি কলিঙ্গ সাহসিক, হ্যাঁ, এটা সরপা রুড়িমতির লক্ষণ আর বললেও উদাহরণ দেয়া যাবে। কলিঙ্গ সাহসিক। হ্যাঁ হ্যাঁ, সাহসিক। হ্যাঁ, কলিঙ্গ সাহসিকটা কি হচ্ছে? হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, সরপা রুড়িমতির লক্ষণ আর উদাহরণটাও দেয়া যাবে। সারোপা। হ্যাঁ, সারপা। হ্যাঁ, আর সাধ্য বাসনা রুড়িমতির লক্ষণার ক্ষেত্রেও একই উদাহরণ দেওয়া যাবে। উদাহরণ দেওয়া যাবে একদম। দেখো, সাধ্য বাসনা মানে ওটাকে একদম নিগীর্ণ করে দিচ্ছে। নিগীর্ণ মানে গিলে খাওয়া, ওর কোনো অস্তিত্বই থাকছে না। এই যে বলছি ধরো সারোপা, সাধ্য বসানা মানে হচ্ছে সম্পূর্ণ অধ্যবসান, অধ্যবসান মানে হচ্ছে নিগীর্ণ করে দেওয়া। ঠিক আছে? দেখো, গৌ গচ্ছতি, যার তাদাত্ম্য কল্পনা করা হচ্ছে তার উল্লেখটাই থাকছে না। অতএব তোমার কলিঙ্গ সাহসিক বলো বা এইগুলোর উদাহরণগুলোতে একটার উদাহরণ দুটো উদাহরণে সমানভাবে প্রযুক্ত হতে পারে। কলিঙ্গ সাহসী মোদ্দা কথা হচ্ছে
কলিঙ্গের যারা মানুষজন, কলিঙ্গ মানে তো একটা ভূখণ্ড, কিন্তু সেই অর্থটা এখানে থাকছে না। এখানে কলিঙ্গ মানে কলিঙ্গ দেশের অধিবাসী অর্থটা বোঝাচ্ছে, ঠিক আছে? এবং বোঝাচ্ছে কলিঙ্গবাসী পুরুষ মাত্রই তারা সাহসী। সাহসিকতা যে কোনো চেতনের ধর্ম। কলিঙ্গ নামক ভূখণ্ডের সাথে কি করে মুখার্তের বাধা পাচ্ছে? বলছে না, ব্যাপারটা তা হচ্ছে না। এখানে কলিঙ্গ মানে কোনো ভূখণ্ড বোঝাচ্ছে না, কলিঙ্গবাসী পুরুষদেরকে বোঝাচ্ছে। অতএব এখানে লক্ষণার স্বভাবই হচ্ছে ওকে নিগীর্ণ করে দেওয়া, ওর অস্তিত্বটাকে বিলোপ করে দেওয়া, মুখার্তকে সম্পূর্ণ বিলোপ করে দেওয়া। অতএব কলিঙ্গ সাহসী ও লক্ষণার উদাহরণ হতে পারে, এবং কলিঙ্গ সাহসিক পুরুষ বা কলিঙ্গ পুরুষ আর সারোপা লক্ষণারও উদাহরণ, এক একটা উদাহরণ 2-3টের হতে পারে, ঠিক আছে? তাহলে স্যার সারপা রুড়িমতির লক্ষণা মানে বলতে কি বোঝাচ্ছে, আর মানে কিভাবে চিনবো? কোনটা? সারপা রুড়িমতির লক্ষণা আর সাধ্য বাসনা রুড়িমতির লক্ষণা, এদের মধ্যে ডিফারেন্স? দেখো, রুড়ি মানেই হচ্ছে প্রসিদ্ধি। রুড়ি মানেই হচ্ছে প্রসিদ্ধি। প্রসিদ্ধি মানে ওই যে একটা উদাহরণ বললাম যে তোমার কর্মণি কুশল। আমরা কুশল মানে কি জানি? কুশলর মুখ্যার্থ হচ্ছে যে কুশ ঘাস কাটতে পারে। আর কিন্তু দেখো, যখন কর্মণি কুশল বলছি তখন দক্ষ অর্থটা বোঝাচ্ছে। অতএব রুড়ি মানে হচ্ছে প্রসিদ্ধ অর্থটাই বোঝানো হবে, অন্য কিছু অর্থ বোঝানো হবে না। যে কোনো রুড়ির অর্থ তাই, তার মধ্যে দেখো কলিঙ্গ মানে কলিঙ্গবাসী পুরুষ, এই অর্থ বোঝাতে হবে। কলিঙ্গ মানে কিন্তু কলিঙ্গ এটা ভূখণ্ড নয়, ঠিক আছে? কলিঙ্গ মানে কোনো ভূখণ্ড নয়, কিন্তু কলিঙ্গবাসী পুরুষের বোধ হচ্ছে ওখানে। অতএব রুড়ি যেখানেই থাকবে, রুড়ি মানেই মনে রাখতে হবে প্রসিদ্ধ অর্থটা দোদিত হচ্ছে ওখানে। আর সারোপা মানে হচ্ছে আরোপিত হয়ে যাচ্ছে। রুড়ি সারোপা মানে অশ্বটা বাবা, অশ্বটা তো শ্বেতই হয়, সে তো অশ্ব ধাবতী, অন্য কোনো অর্থ দোদিতই হচ্ছে না, একদম পরিষ্কার সারোপাই বোঝাচ্ছে, আরোপী হচ্ছে। আর সাধ্যবসানের ক্ষেত্রে তো সম্পূর্ণ ওকে একদম গিলে খাওয়ার মতন সম্পূর্ণ নিগীর্ণই করে দিচ্ছে, ওর কোনো অস্তিত্বই থাকছে না। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, ওকে। মানে সারপা অর্থে আরোপিত হওয়া অর্থে, আর একদম সাধ্য খাওয়া অর্থে কলিঙ্গ সাহসিক একই। সাধ্যবসানাতে একটাকে দেখতে পাওয়া যাবে, একটাকে তুমি দেখতেই পাবে না। ওকে এতটাই ওকে প্রভাব বিস্তার করবে, মনে হবে ও গৌ গচ্ছতি। মেন তো গৌর বাহিক, গরু যে বাহিক তাই, কিন্তু গৌ এমন তার প্রভাব, সে বাহিককে যে বহন করছে তাকে সে গিলে নিচ্ছে, নিজের মধ্যে ঢুকিয়ে নিগীর্ণ করে নিচ্ছে, ফলে বাহিকের অস্তিত্বটাই থাকছে না। দ্যাট ইজ সাধ্যবসানা। আর রুড়ি মানে হচ্ছে সাধারণ অর্থ, প্রসিদ্ধ অর্থ ধরতে হবে। আর প্রয়োজন মানে সেখানে কিছু নির্দিষ্ট প্রয়োজনের জন্য আরোপ করা হচ্ছে, এই অর্থ বুঝতে হবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। বেশ। আর কারো কোনো প্রশ্ন নেই তো? আচ্ছা, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে, যে ওনার বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে শুরু করে এত কাজের মধ্যেও, সমস্ত কাজের মধ্যেও আমাদের ছাত্রছাত্রীদের জন্য উনি সময় বার করে সময় দিয়েছেন, এবং এইরকম সাহিত্য দর্পণের শব্দশক্তির মতো একটি বিষয়কে উনি এত সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করেছেন। তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারকে প্রণাম জানাই, এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার, ওই মানে একটু নেটের একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সাহিত্য দর্পণের সঙ্গে সম্পর্কিত নয়। একটা ওই পরস্পর সমুচ্চয়ং মেলায়তে, মানে মিল করা, একটা কোশ্চেন স্যার। আমি ওই বুঝতে পারলাম না, প্রশ্নটা বুঝতে পারলাম।